দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যুক্ত হবে আরও 12 লাখ বয়স্ক নাগরিক। বাড়ছে মুক্তিযোদ্ধা ভাতা। করোনার ক্ষত মোকাবেলায় সরকারের প্রণোদনা পায়নি 2/3 দরিদ্র জনগোষ্ঠী। সহায়তাপ্রাপ্ত অর্ধেকেরই আর্থিক অবস্থা ভালো। চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনবে বাংলাদেশ। দাম পড়বে $10। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আসছে বাজেটে নতুন করে 12 লাখ মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে। পরিধি বাড়ানো হচ্ছে সহায়তাপ্রাপ্ত বিধবা ও প্রতিবন্ধীদেরও। তবে এসব ক্ষেত্রে ভাতার পরিমাণ একই থাকছে। 66% মতো বাড়ছে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। সৌরভ রহমানের রিপোর্ট। 1971-এ অসামান্য অবদানের জন্য দেশের প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে 12,000 করে সম্মানী ভাতা দেয় রাষ্ট্র। আসছে অর্থবছর থেকে তা বাড়িয়ে 20,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য বাজেটে চলতি বছরের থেকে বাড়তি 150 কোটি টাকা বরাদ্দও রাখা হচ্ছে। আমাদের প্রায় 1,80,000 বীর মুক্তিযোদ্ধারা সাধারণ কোটায় ভাতা পাচ্ছেন এবং আমি দায়িত্ব যখন গ্রহণ করি তখন এই ভাতা 7 বছর আগে 3,000 টাকা ছিল, পর্যায়ক্রমে বেড়ে এই অর্থ বছরে 12,000 টাকা পাচ্ছে। আগামী 1 জুলাই থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং বাজেটে সেটা অনুমোদনও দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাগণ 20,000 টাকা হারে ভাতা পাবেন। মুক্তিযোদ্ধাদের সম্মানের বাইরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 9টি পৃথক জনগোষ্ঠীকে ভাতা দেয় সরকার, যার আওতায় এখন মাসে 500 টাকা করে পাচ্ছেন 76 লাখ বয়স্ক জনগোষ্ঠী। আসছে অর্থবছর থেকে এই সহায়তা পাবেন 88,38,000 জন। নতুন করে দেশের 150টি উপজেলার শতভাগ বিধবা এবং স্বামী কর্তৃক নিগৃহীত নারীকে ভাতা দেওয়া হবে। প্রতিবন্ধী হিসেবে আর্থিক সহায়তা পাওয়াদের সংখ্যাও বাড়বে 4 লাখের মতো। ভাতার পরিধি এটা প্রত্যেক বছরই আমাদের বৃদ্ধি করা হয়, আর এইবারের করোনা ভাইরাসের কারণে সেটা আরও কিছুটা আমরা বৃদ্ধি করা হবে। টোটাল এখন গিয়ে প্রায় 1,4 থেকে 5 লক্ষ লোককে আমরা কিন্তু এখন উপকার বুঝি আমরা এই ভাতাটা দেব, সেটা সমস্ত স্তরে মিলে, এবং যার ফলে দেখা যাবে যে বাংলাদেশে এরকম কোনো পরিবার থাকবে না যে পরিবারে কোনো না কোনো ভাতা পাচ্ছে না। এই সমস্ত কর্মসূচি দরিদ্র এবং ভালনারেবল পরিবারকে লক্ষ্য করে দেয়া, সেই সমস্ত কর্মসূচির উপর বেশি গুরুত্ব থাকা প্রয়োজন। কারণ আপনার এই সামাজিক নিরাপত্তা খাতের যে মোট বরাদ্দটা, এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে ঠিক দরিদ্র পরিবার কেন্দ্রিক না। বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় 14 ধরনের জনগোষ্ঠীকে মাসওয়ারি ভাতা দিচ্ছে সরকার। আগামী অর্থবছরের শেষ নাগাদ যার পুরোটাই সরাসরি সুবিধাভোগীর মোবাইল ফোনে পাঠানোর উদ্যোগ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দরিদ্র জনগোষ্ঠীর প্রায় 2/3 করোনাকালীন বিশেষ সহায়তা পায়নি। যারা সহায়তা পেয়েছেন তাদের প্রায় 44% আয় দরিদ্র জনগোষ্ঠীর চেয়ে তুলনামূলক বেশি। এমন চিত্র উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং অক্সফামের এক যৌথ গবেষণা প্রতিবেদনে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। করোনায় ক্ষতিগ্রস্ত 36 লাখ দরিদ্র পরিবারকে 2,500 টাকা করে এককালীন নগদ সহায়তা দিয়েছে সরকার। পাশাপাশি রিলিফ কর্মসূচির আওতায় দেয়া হয়েছে অর্থ ও খাদ্য সহায়তাও। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং অক্সফামের যৌথ গবেষণা বলছে, নিম্ন আয়ের মানুষের 75%ই এসব সহায়তা পায়নি। করোনার কারণে নতুন করে দরিদ্র হয়ে পড়া জনগোষ্ঠীর 77% বঞ্চিত হয়েছে এসব সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে। সবচেয়ে যারা কম আয়ের মানুষ তাদেরকেই টার্গেট করা দরকার ছিল, কিন্তু আমরা দেখছি যে সাধারণভাবে এটা যারা সবচেয়ে কম আয়ের 25%, সেখানে কিন্তু 1/4 কে কাভার করা গেছে। বাকি যারা কাভার্ড হয়েছেন তারা কিন্তু এটার বাইরে। এখানে এক্সক্লুশনের সমস্যাও আছে, ইনক্লুশনের সমস্যাও আছে। 44% তারা উপরের কোয়ার্টাইল যে দুটো আছে সেখানে তারা পেয়েছেন। প্রতিবেদন বলছে, প্রয়োজনের তুলনায় রিলিফ বরাদ্দের ঘাটতি ছিল অন্তত 50%। দুর্বলতা ছিল দরিদ্রের তালিকা তৈরিতেও। রয়েছে সচেতনতা ও প্রচারণার ঘাটতিও। গবেষণায় দেখা গেছে 2,500 টাকা নগদ সহায়তা প্রাপ্ত উপকারভোগীর প্রায় অর্ধেকই জানেন না তারা এটা পাওয়ার যোগ্য কিনা। যে আমরা যেভাবে ইনফরমেশন ডিসেমিনেশন করছি, যেরকম যে সমস্ত মিডিয়ার মাধ্যমে, সেটা গণমাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া হোক,
ওয়ার্ড অফ মাউথ হোক, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের মাধ্যমে হোক, এটা উই হ্যাভ নট বিন এবল টু ডু গুড জব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে ডিসপাইট অনেস্ট ইন্টেনশন আমরা এটা করতে পারি নাই। এটা খুবই ভালো রিভিলিং একটা ইনফরমেশন। গভর্নমেন্ট A2I অথবা গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয় একটা ভিডিও করলো, টিভিতে চালালো, ওইটা দিয়ে কিন্তু আসলে আমাদের পারপাসটা সার্ভ হবে না। হয়তো লোক দেখানো হবে যে প্রচার হচ্ছে, বাট পারপাসটা সার্ভ হবে না। পারপাসটা সার্ভ করতে হলে বিলো দ্য লাইন, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড BTL বলা হয়, বিলো দ্য লাইন যেতে হবে। তো ওখানে জনপ্রতিনিধির মাধ্যমে ওখানে ইভেন্ট করে মানুষকে জানাতে হবে। গবেষণা প্রতিবেদন এবং আলোচনা থেকে উঠে আসা প্রস্তাবগুলো বিবেচনায় রেখে সামনের দিনে ত্রাণ কর্মসূচির পরিকল্পনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চীনা কোম্পানি সিনোফার্মার কাছ থেকে 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনবে সরকার। প্রতি ডোজের দাম পড়বে $10 বা 850 টাকা করে। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়েছে। চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্মের কাছ থেকে এই টিকা কেনা হবে। বাণিজ্যিক চুক্তির আওতায় আগামী জুন, জুলাই ও আগস্ট এই 3 মাসে পর্যায়ক্রমে 50 লাখ ডোজ করে টিকা দেশে আসবে। জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে SARS-CoV-2 ভ্যাকসিন কেনার প্রস্তাবটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। এর আগে ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনা হয়েছিল প্রতি ডোজ $5 করে। এখানে হচ্ছে জুন, জুলাই, আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। ভ্যাকসিনের মূল্য দাঁড়াবে $150 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশি টাকায় 1,267,50,00,000 টাকা। প্রতি ডোজ ভ্যাকসিনের মূল্য $10 মার্কিন ডলার। কৃষি যান্ত্রিকীকরণে আগামী 5 বছরে কৃষকদের মাঝে 53,000 কৃষি যন্ত্রপাতি বিতরণ করবে সরকার। প্রশিক্ষণ দেওয়া হবে 9,000 কৃষককে। এজন্য 3,020 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার কৃষি যন্ত্রপাতি নীতিমালা বিষয়ে এক ভার্চুয়াল কর্মশালায় এ তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় স্থানীয়ভাবে কৃষি যন্ত্র এবং ক্ষুদ্র যন্ত্রাংশ শিল্প গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। ধান কাটার মৌসুমে শ্রমিক স্বল্পতা বাড়ছে দিনকে দিন। শ্রমিকের মজুরি বাড়ায় ধান চাষে ব্যয়ও বাড়ছে, কৃষকের কমছে লাভ। এমন সংকটে বেশ জনপ্রিয়তা পেয়েছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এতে অল্প সময়ে কাটা যাচ্ছে ধান, খরচও লাগছে কম। চারা রোপণ কিংবা মাড়াইয়ের মতো অনেক কাজও এখন হচ্ছে যন্ত্রের মাধ্যমে। সরকারের লক্ষ্য পুরো কৃষিখাতই আসবে যন্ত্রের আওতায়। এজন্য আগামী 5 বছরে 53,000 কৃষি যন্ত্রপাতি বিতরণ করবে সরকার। প্রশিক্ষণ দেওয়া হবে 9,000 কৃষককে। যান্ত্রিকরণের মাধ্যমে কৃষির উৎপাদন খরচ সেটি আমরা কমিয়ে নিয়ে আসবো। দ্বিতীয়ত হলো যে বাণিজ্যিকীকরণ, এগুলোকে যাতে লাভজনকভাবে বিক্রি করা যায়, সেই লক্ষ্যেই আমরা 3,000 কোটি টাকার একটা প্রজেক্ট করেছি। এই প্রজেক্টের আমরা বলেছি 53,000 যন্ত্রপাতি আমরা এই প্রজেক্টের মাধ্যমে দিব। বর্তমানে কৃষির আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে 50% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার। হাওর এবং উপকূলীয় অঞ্চলে যেটি 70% বেশি দেয়া হচ্ছে প্রশিক্ষণও। এসব সুবিধা আরও বাড়াতে একটি পূর্ণাঙ্গ কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা তৈরির কাজ করছে কৃষি মন্ত্রণালয়, যেখানে কৃষি যন্ত্রপাতি এবং ক্ষুদ্র যন্ত্রাংশ আমদানিতে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। তবে আমদানি নয়, সরকারের লক্ষ্য দেশে গড়ে উঠবে কৃষি যন্ত্রপাতি শিল্প। আমাদের লক্ষ্য হবে যে এই আমদানি যেন আমরা কমিয়ে আনতে পারি। স্থানীয়ভাবে বিভিন্ন মেশিনের স্পেয়ার পার্টস, খুচরা যন্ত্রাংশ এটি আমরা তৈরি করতে পারি এবং পর্যায়ক্রমে বাংলাদেশেই যেন বিভিন্ন কৃষি যন্ত্র আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, চীন এবং জাপানের অনেক কোম্পানি বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরিতে বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। বিভিন্ন সময় জাপানিজ বিভিন্ন কোম্পানি, ইয়ানমারের মতো কোম্পানি আমাদেরকে অলরেডি প্রস্তাব দিচ্ছে বা দিয়ে যাচ্ছে যে তারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে চায়। তো তাদের সাথে যদি স্যার আমরা সরকারি সহযোগিতা পাই স্যার, যৌথভাবে যদি স্যার আমরা ইয়ানমারের মতো একটা মেশিন বাংলাদেশে বানাতে পারি বা তাদের টেকনোলজিগুলোকে বাংলাদেশে প্রমোট করতে পারি, তো একদিকে যেটা হবে যে স্যার আমাদের পণ্যের গুণগত মান যেরকম ইমপ্রুভ করা সম্ভব হবে, সেই সাথে স্যার পণ্যের প্রাইসও স্যার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কৃষি যন্ত্রপাতি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা রাখতে হবে। সেই সাথে যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়ার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। সরকার সহযোগিতা করছে পলিসি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চালু হয়েছে একটি বিশেষ ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত প্রতিদিন চলবে আমবাহী বিশেষ ট্রেনটি। কুরিয়ার সার্ভিসে আম পরিবহনে প্রতি কেজিতে যেখানে খরচ পড়ে 12 থেকে 15 টাকা, সেখানে বিশেষ এই ট্রেনে খরচ হবে 1 টাকা 17 পয়সা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আম চাষি ও ব্যবসায়ীরা করোনার কারণে ফল পরিবহন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে চালু হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আমরা দুশ্চিন্তায় ছিলাম যে আমরা কিভাবে আম পাঠাবো, কিন্তু সরকার এই ট্রেনটা দেওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। আম চাষি, আম ব্যবসায়ীর সাথে যারা সংশ্লিষ্ট এবং ভোক্তা, ওনারা সবাই লাভবান হবেন। ট্রাকে করে 4 থেকে 5 টাকা কেজি পড়তো, কুরিয়ারে 10 থেকে 15 টাকা কেজি পড়তো, এবং ব্যাপারীদের অবশ্যই ভালো হবে, আম চাষিদের ভালো হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানাই। শুধু আম নয়, এই ট্রেনে পরিবহন করা যাবে লিচুসহ বিভিন্ন মৌসুমী শাকসবজি। এমন উদ্যোগ কৃষিখাতকে চাঙা করবে বলছেন সংশ্লিষ্টরা। এই ব্যবস্থায় আম চাষি ও ব্যবসায়ীরা লাভবান হবে আশা তাদের। আম যারা ক্রয় করে যেসব পার্টি, সেসব পার্টিগুলো এখনো চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো আম বাজারে আসতেছে না। আমরা সেই সব পার্টিদেরকে অনুরোধ করব যে আপনারা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন আম বাজারে আপনারা আসুন, আমরা আপনাদের সার্ভিস সহযোগিতা করব। খুব কম খরচে আপনারা আম রেলে পরিবহনটার সুযোগ গ্রহণ করুন। রেল কর্মকর্তারা জানায়, বিশেষ এই ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা রুটে চলবে। 5 ওয়াগনের এই ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহন করা হবে 1 টাকা 31 পয়সায়। প্রতিদিনই এই ট্রেনটি বিকাল 4টায় চাঁপাই থেকে ছেড়ে যাবে। এতে আমি মনে করি আম ব্যবসায়ী, চাষি এবং ভোক্তারা অনেকটাই সুবিধা গ্রহণ করবে। আম ব্যবসায়ী এবং চাষিদের যে চাহিদা, সে অনুযায়ী আমরা অনেকটাই সাকসেস হওয়ার জন্য আশাবাদী। দ্বিতীয় বছরের মতো চালু হওয়া বিশেষ এই ট্রেনটি প্রতিদিন 215 টন আম, লিচু, শাকসবজি সহ অন্যান্য পার্সেল পরিবহন করবে। কর্মকর্তারা জানিয়েছেন, যতদিন প্রয়োজন হবে ততদিনই চালু থাকবে এই ট্রেন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 101 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,985-তে। মোট লেনদেন হয়েছে 2,368 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 163টির, কমেছে 143টির, আর অপরিবর্তিত রয়েছে 58টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে মার্কেট লুকস ভেরি পজিটিভ টুডে। প্রথম কার্যদিবস থেকে শেষ কার্যদিবস পর্যন্ত টার্নওভার ভ্যালু উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর ওয়াজ দি ড্রাইভিং ফোর্স, পাশাপাশি ইন্স্যুরেন্স এবং অন্যান্য সেক্টরও যথেষ্ট কন্ট্রিবিউট করেছে। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টররা তাদের ম্যাচুরিটি শো করছে, যেমন ফার্মাসিউটিক্যাল থেকে ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স থেকে ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট শিফট করছে, যেটা তাদের ইন্টেলিজেন্সকে ইন্ডিকেট করে বলে আমরা মনে করি। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নিয়ে হাজির হয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস। বোটটেইল নামের সম্পূর্ণ নতুন সংস্করণের হাতে তৈরি এই গাড়ি মাত্র 3টি তৈরির ঘোষণা দিয়েছে রোলস রয়েস। প্রতিষ্ঠানটি গাড়ির কোনো দাম ঘোষণা না করলেও গাড়ি বিশেষজ্ঞরা বলছেন এর এক একটির দাম পড়বে 2 কোটি পাউন্ড বা 240 কোটি টাকার বেশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হুড খোলা গাড়িতে চড়ে প্রিয়জনকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছেটা সবারই থাকে কম বেশি, আর সেই গাড়িটি যদি হয় রোলস রয়েস তাহলে তো কথাই নেই। শৌখিন আর বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি অবশ্য এটুকুতেই থেমে নেই। ইয়ট আর গাড়ির মিশেলে তৈরি করেছে নতুন এক সংস্করণ। বোটটেইল নাম দেয়া গাড়িটির সবচেয়ে বড় চমক হচ্ছে এটি আপনাকে পিকনিক করার অভিজ্ঞতা দেবে যে কোনো জায়গায়। ইয়টের আদলে তৈরি গাড়িটির পেছনের অংশটি প্রজাপতির ডানায় নতুন লুকিয়ে রাখা সৌন্দর্যের কথা মনে করিয়ে দেবে, যেখানে ফ্রিজারে প্রিয় পানীয় থেকে শুরু করে ডাইনিং সামগ্রী রাখা হয়েছে। থাকবে রোলস রয়েসের তৈরি বিশেষ ছাতা আর বসার টুলও। What you see here in the back is probably technically the most refined picnic facility on Earth. It is unfolding like butterfly wings and captures marvelous little details, be it champagne coolers, be it glasses, porcelain, cutlery, all hand-picked and hand-designed, particular for this very special car.
রোলস রয়েস কোচ বিল্ডের গুডউড কারখানায় তৈরি বিশেষ এই সংস্করণটির ডিজাইনে মূলত 1920 ও 30 দশকের অভিজাত বেন্টলি স্পিড 6 বোট টেইলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, যেখানে জে ক্লাস রেসিং ইয়টের সাথে সোয়াইপটেলের মিশেলে তৈরি করা হয়েছে নতুন এক আভিজাত্য। 19 ফুট দীর্ঘ এই কারটিতে থাকছে V12 ইঞ্জিন, যেটিকে রোলস রয়েসের প্রধান নির্বাহী বলছেন এটি মোটর কারের জগতে হতে যাচ্ছে নতুন এক শিল্প। And the outcome is one of the most remarkable cars ever in history. I would even say it's probably not even a car, it's a masterpiece of art and something unseen. And for that reason, I think it was worth every mile we went. সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে বিলাসবহুল এই গাড়ির সবকিছুই হাতে তৈরি। ক্লে রেপ্লিকা থেকে শুরু করে পুরো শরীর, আসন সবকিছুই তৈরি হয়েছে কোচ বিল্ডের দক্ষ কারিগরদের হাতের শৈলীতে, যেখানে বোভেটের তৈরি ঘড়ি আর সাউন্ড সিস্টেম কোনো কিছুতে কমতি রাখা হয়নি। শুধুমাত্র 3 জন গ্রাহকের জন্য 3টি কার তৈরি করার ঘোষণা দিয়েছে রোলস রয়েস। ক্রেতাদের নাম আর দাম নিয়ে কোনো মন্তব্য না করলেও বিলাসবহুল গাড়ি সংশ্লিষ্টরা বলছেন এর দাম কমপক্ষে 2 কোটি পাউন্ড বা বাংলাদেশি টাকায় 240 কোটি পড়বে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।